দেখেন, আমরা ইউরোপে গেছি, আমেরিকাতে গেছি, আমরা তাদের মতামত দেখেছি। আমরা ধীরে ধীরে ওদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি এবং হব যে এই পুরো বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। শুরুর দিকে তো ওরা আওয়ামী লীগের নামই শুনতে পারতো না, একেবারে যারা বলে হচ্ছে ফেসিস্ট, তোমরা এই করেছো সেই করেছো। পশ্চিমের, যেমন আমি ইউরোপিয়ান ইউনিয়নে যখন পুলিশ হত্যার ছবিগুলো দেখিয়েছি প্রজেক্টরে, যখন আমি ওদেরকে ছবি দিয়েছি এগুলো প্রিন্ট করে, ওরা বেকুব হয়ে গেছে রীতিমতো। যখন আমি দেখিয়েছি যে বাংলাদেশে ইসরায়েলের ব্যাপারে বলতে গিয়ে সমস্ত ইহুদিদেরকে গালিগালাজ করছে, ওরা বেকুব হয়ে গেছে। হোয়াট ইজ দিস? যখন তারা দেখছে যে হিন্দুদেরকে মেরে ফেলছে এইভাবে, ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে থাকতে পারে না। এই যে এই রুমে আমি এখন বসে আছি, আমার সাথে একটা ছেলে আছে এই মুহূর্তে বসা আমার সাথে, যার বাবা মারা গেছে। সেই ছেলেটি কাঁদতেও পারেনি ভয়ে, তার 3 মাসের একটা বাচ্চা আজ পর্যন্ত দেখে নাই। এগুলো স্যাক্রিফাইস না? সো এইসব কথাবার্তা, এইসব গল্প আমরা বলেছি। দেখেন, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, পশ্চিমারা এত অতপ্রত ভাবে জড়িত, এটা ওভারনাইট চেঞ্জ হবে না। সো আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমরা হচ্ছে দলের অনেকটা এরকম রিজার্ভ ফোর্সের মতো। আমাদের নেতৃবৃন্দরা আজকে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি একটু আগে এদেরকে সাম্রাজ্যবাদী বললেন, তো এদেরকে আপনি বোঝাতে যান কেন? দেখেন, আমি আসলে বারবারই বলি যে এই দেশে আমার সার্বভৌমত্ব পূর্ণভাবে নাই। কেন নাই? অর্থনৈতিক ভাবে আমি তাদের কাছে ডিপেন্ডেন্ট। আমার গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ 80% জিনিসপত্র কিনে হচ্ছে এই ইউরোপ আমেরিকার বাজার। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার কালচার, আমার রিজার্ভ, আমার সমস্ত কিছুর একটা বড় হিস্সা পশ্চিমের। ফলে পশ্চিমের সাথে আমি পাঙ্গা নিব, ওকে আমাকে বুঝাই কাজ করতে হবে, এই বাস্তবতা আমি মানি। আমরা যে পেশাজীবীরা যারা আছি, লয়ার্স, ব্যারিস্টার্স, ডক্টরস এন্ড আদার, আমরা এখন সামনে এসে এই জায়গাগুলো করছি। আবার আমাদের নেতারা যখন একটু একটু ব্রিদিং স্পেস পাবে, তারাও আসবে। আমরা বিভিন্ন ডেলিগেট টিম, আমাদের বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে আমাদের। আপনি আজকে বিপু ভাইয়ের কথা বলছেন, অথচ আমি হয়তো বলতেও পারবো না, বিপু ভাইরা বিহাইন্ড দ্য সিন শারিয়ার ভাইদের কথা অনেকে বলে, অমুকের কথা বলে, তমুকের কথা বলে, অমুককে ব্লেম দেয়। বিহাইন্ড দ্য সিন অনেকে কাজ করছে, ঠিক আছে? আজকে আমাকে বলছে অমুক লোক কোথায়, সিআরআই কোথায়, ববি ভাই কোথায়, নানা ধরনের প্রশ্ন করে না? অনেকেই জানে না এই মানুষগুলোর পেছনে কি করছে, আমরা জানি। সো এই মানুষগুলো অনেক বড় অবদান আছে এই দলের পেছনে। সামনে আসলেই সেই হিরো হয় না, পেছন থেকেও হিরো হয়। সো এই মানুষগুলোকে আমরা খারাপ বলতে পারি না, আমরা এই মানুষগুলোর ব্যাপারগুলো জানি। আমি অনেককেই বলতে শুনি দলের নির্দেশনা নাই, দল নির্দেশনা নাই মানে নেত্রী স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা ভোট দিতে যাব না। তো এর থেকে আপনি এখন কি করবেন? নেত্রী বলতো যে একটু মারামারি করেন, এটা বলতো? বুঝলাম না কাহিনী। মানে আপনারা চাচ্ছেনটা কি? যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী গিয়ে লাঠি দিয়ে মারামারি শুরু করুক, এটা চান? আমরা ভোট দিতে যাব না, আমরা ভোট দিতে যাব না, আমরা এই ভোট মানি না, এটা একটা অবৈধ, এটা আমাদের অবস্থান। এখন আপনারা চাচ্ছেনটা কি? আপনারা যখন এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন এদেরকে দিছেন তুষ, আবার যখন এরা এসে আপনাদের 14টা বাজা দিছে তখন আবার আমাদেরকে দেন গুতা। যাবো কোথায় আমরা? আমি অসংখ্য মানুষকে দেখেছি বলছে যে ভাই আপনারা কবে আসবেন, কবে আসবেন। আমি এইসব লোকের প্রোফাইলে গিয়ে দেখেছি, এরা লিখেছে এক, লেখা আছে প্রোফাইলের মধ্যে। আমি এরকম 4-5টাকে পেয়েছি। এক মানে কি? এক দফা। ওই যে তখন তারা দিয়েছে একটা লাল সমুদ্র, লাল রক্ত, লাল আপনার ম্যাপ। এখন বলছে আপনারা কবে আসবেন, দেশ কবে স্বাধীন হবে। তো তুই বেটা ওই সময় ওদেরকে সাপোর্ট দিছিলি কেন? নেত্রী বলেছে ভোট হবে না, ভোট দিতে যাব না, ভোট দিতে যাব না, দেখি কি হয়। তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন এরশাদকে সমর্থন দিয়েছে, জিয়াউর রহমানের অবৈধ শাসনকে সমর্থন দিয়েছে। ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন 73 সালে কি হয়েছিল? মানে ওই সময় তো এই পশ্চিমারা দিয়েছে, এরশাদকে দিয়েছে, মোস্তাককে দিয়েছে। তো সেটাও আনেন উদাহরণ। তারপরে তারা ইসরায়েলকে আমেরিকা $400 বিলিয়ন দিয়েছে, সেটাও আনেন উদাহরণ। আমেরিকা ভালো? আপনারা শোনেন, একটা কথা বলেন, এই যে আধিপত্য করেন, আপনাদের মাথার মধ্যে এই পশ্চিমা আধিপত্যের মধ্যে আছে। তা না হলে প্রশ্নটা এরকম হতো যে এই সাম্রাজ্যবাদীরা, প্রশ্নটা এমন হতো যে সাম্রাজ্যবাদীরাও তো ওদেরকে সাপোর্ট দিচ্ছে, তখন উত্তর প্রশ্নটা ভালো। এই পশ্চিমারা যে সাপোর্ট দিয়েছে, ইজন্ট ইট এ পার্ট অফ এ প্ল্যান? একটা মানুষের সামনে যখন একটা মানুষকে গরুর মতো জবাই করে, সেই লোকটা কয়েক বছরে ঠিক হতে পারে না। এরকম ট্রমাটাইজ হয়েছে আমাদের অনেক নেতা। এটা আপনার কাছে হাসির লাগতে পারে, কেমন লাগবে আমি জানি না। সো কেন আমাকে আপনার মনে হয় না যে আমরা সেকেন্ড লেয়ার থেকে কাজ করছি?
তো আপনি আপনি ওদেরকে ব্লেম করছেন, আমরা তো কাজ করছি, আমরা তো দল একটা টিমের অংশ। এই যে নেতাদের কথা আপনি বলছেন, মানুষের পছন্দ, আমি তো তৃণমূলের সাথে মিশি, আমি অনেক পারসেপশন, অনেক তাদের মতামত জানি এবং আমি শ্রদ্ধাও করি। আমি এজ এ নিজম মজুমদার দলের একজন সামান্য কর্মী হিসেবে প্রকাশ্যে এসে এই আলাপগুলো আমি করব না। আমার দলের সর্বোচ্চ জায়গাতে বলার আমার সুযোগ আছে। আমি সেই নেতাদেরকে সরাসরি টেক্সট করা বা তাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কি সেটা তাদের সামনে গিয়ে বলার সুযোগ আছে। যখন আমার এই সুযোগটা আছে, তখন আমার কি দায় পড়েছে এগুলো পাবলিকলি আলোচনা করার। আমার দলের যদি কোনো দুর্বলতা থাকে সেইটা আমি আমার পাবলিক, আমাদের অন্তর্গত গ্রুপ আছে, আমার নেত্রী আছে, তাদেরকে গিয়ে বলবো। আপনি কোনোদিন শুনেছেন জামাতের এক নেতা এসে আরেক নেতার কথা এইভাবে বলছে? আমাদের দলে গণতন্ত্র আছে বলে আপনি আমাদের নেতা কর্মীদের মুখে শুনতে পান। আপনি কখনো দেখেছেন এমনকি বিএনপির নেতাও বিএনপির নেতাকে বলছে? তো আমাদের আওয়ামী লীগের নেতা সম্পর্কে আমাকে কেন বলতে হবে আপনার সামনে এসে বা কোনো টকশোতে গিয়ে? আপনি আমাকে হাজার প্রশ্ন করলে আমি তাকে ডিফেন্ড করব, কারণ আমার সন্তানকে আমি পাবলিকলি অপমান করব না। আমার সন্তান অপরাধ করে থাকলে তাকে শাস্তি দেওয়ার আমার বিহাইন্ড দ্য সিন আছে, আমার নেত্রী আছে, দলের কাঠামো আছে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজকে একটা বড় নেতাকে নিয়ে কথাবার্তা বলবো, ভাই এই দলে তো তারও অবদান আছে, ফলে তাকে যদি দল শাস্তি দেয়, কোনো পেনাল্টি দেয়, সেটা দলের সভানেত্রী বেঁচে আছেন, দলের সাংগঠনিক কাঠামো আছে। আমাকে পাবলিকলি এসে এই ক্রেডিট নিতে হবে কেন? দুটা তালির জন্য, বাহবার জন্য, নিজুম ভাই আপনি ফাটায় দিচ্ছেন এটার জন্য? আই এম নট গোনা ডু দ্যাট। আমি নিজে তো ইসলাম ধর্মেও, আমি মুসলিম। হ্যাঁ, আল্লাহ বলেছেন তিনি মানুষকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন কোনো মানুষ কালেমা পড়ে, ধর্মের কথা বলে, ইসলামের কথা প্রচার করে, আল্লাহর কাছে সেই হচ্ছে ইসলামের মুখপাত্র। আল্লাহ কি নবীজির পরে আর কাউকে মুখপাত্র করেছেন? করেন নাই। তার মানে আপনিও মুসলিম হলে আপনিও ওই মুসলিম ধর্মেরই মুখপাত্র, ধর্মের সম্পর্কে প্রচার করে বেড়াচ্ছেন। আমাদের দলটাকে ওইভাবে ধরেন, দলের কথা এখন যে বলবে সেই দলের মুখপাত্র। আপনি এখন দলের একটা মুখপাত্র বানিয়ে দিলেন, ধরা যাক XYZ, তার বাড়ি গুড়া দিবে, তার ফ্যামিলিকে উঠা নিয়ে আসবে, তার 14 গোষ্ঠীর মেরে ফেলবে। তাহলে নেত্রী কি এটা বোঝেন না যে দলের কি লাগবে না লাগবে? ফলে এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে এবার আমি লক্ষ লক্ষ মুখপাত্র দিয়ে দিলাম, পোড়া কয়জনের বাড়ি পোড়াবি। আপনি এই স্ট্র্যাটেজিটা এখনো বোঝেন নাই? নেত্রী কি আসলেই কি আপনার মনে হয় যে এই জিনিসটা আমাদের হয়নি? সো স্বাভাবিকভাবে মুখপাত্রের ব্যাপারটা, আজকে যদি ধরেন নফল ভাই মুখপাত্র হয়, আজকে যদি ঘোষণা দেওয়া হয় সব কথা নাসিম ভাই বলবে, সব কথা নানক ভাই বলবে, সব কথা কামাল ভাই বলবে বা এইটা বলবে, আজকে কামাল ভাইয়ের বাবাকে না পেলে, মাকে না পেলে, বোনকে না পেলে, চাচাকে না পেলে জ্ঞাতি গোষ্ঠী শুদ্ধ উঠা নিয়ে আসবে। আরে ভাই, আমি যেই ছেলেটার কথা বললাম আমার সাথে এখন বসে আছে, ওই ছেলেটার চাচা মামা কাকাকে নিয়ে উঠিয়ে নিয়ে এসছে, সামান্য একজন ছাত্রলীগের ভদ্রলোক, এক এলাকার নেতা বা সভাপতি। ফলে আজকে যদি আমাকে বলে নিজু মজুমদার মুখপাত্র, আমার তো 14 গোষ্ঠী শুদ্ধা নিয়ে আসবে, যদিও আমার বাবা মা তারা অলমোস্ট রেডি, কি করবি কর যা। তো এটা এখন ব্যাপারটা যেটা হয়েছে যে এই জন্য লক্ষ লক্ষ মুখপাত্র দলের, আজকে আপনি বলেন আপনি মুখপাত্র, আজকে এক্স বলেন এক্স মুখপাত্র। এইটাই হচ্ছে একটা নয়া স্ট্র্যাটেজি। আপা অবসরে যাবেন কি যাবেন না এই ব্যাপারে আমার নলেজ নাই। তারপরে হচ্ছে জয় মামা ওইখানে কি বলেছেন সেটা নিয়ে, এটা উনি বলেছেন, বাট আমি যে খুব ভালো করে শুনেছি তাও না। আমি আসলে ওইটা একটু ভালো করে দেখবো, তারপর আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো। তবে ব্যক্তিগতভাবে আমি আমার কিছু স্মৃতিচারণ আপনাকে আমি করতে পারি। সেটা হচ্ছে যে আপার সাথে যখন আমি এসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছি, উনি অনেক আগেই, 2018 সালেই উনি আমাকে বলেছিলেন যে 2018 সালে আমি আসলে একেবারে গোপালগঞ্জে চলে যেতে চেয়েছি, কারণ দলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নেতৃবৃন্দরা কোনোভাবে আপা ছাড়া মানবে না। আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আজকে আপা যদি বলে যে আপা থাকবে না, আমি জানি না আমার কি হবে, বা আমি জানি না আমি কিভাবে এটাকে ডিল করব। আমি এটা নিশ্চিত যে আমি একটা ট্রমাটাইজ জায়গাতে চলে যাব, বা আমি একটা হতাশার জায়গাতে আমি পড়বই। এটা আমি দুই আপাকেই আমি পরিষ্কার করে এই কথা আমার জায়গা থেকে আমি বলেছি। আমি সোজা বাংলাতে বলেছি যে আপনারা না থাকলে, বঙ্গবন্ধুর পরিবারের কেউ না থাকলে রাজনীতি আমি কিছুই করবো না। এই গাট্টি বসকা গোসায়া আমি ওই বলে না যে কোন দূরের দেশে চলে যাবো, মানে অনেকটা অভিমান দুঃখ থেকে এটা বলেছি। ফলে দেখেন এইসব আলাপ আলোচনায় যা হয়েছে অনেক কিছু আসতে থাকবে। এগুলো আমার ব্যক্তিগত অভিব্যক্তি, ব্যক্তিগত অভিমত, আপার কাছে আমার অভিমান, কষ্ট, আপার কাছে আমার চাওয়া, এগুলো আমি বলেছি। সো ভবিষ্যতে
দলের কি হবে বারবারই আপা একটা কথা বলেছে, একদম জানেন আমি যখন টকশোতে বলেছি যে এটা আপা নির্ধারণ করবে, আপা টেক্সট করে এটা জানিয়েছেন যে নো, দলের একটা কাঠামো আছে, দলের একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে, তুমি এটা কখনোই বলবে না যেটা আপা নির্ধারণ করবে, এটা দল নির্ধারণ করবে। সো আমাকে দলের এই কাঠামোটা মানতে হয়, ফলে আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, কোনো কিছু আমি জানবো না। একটা কথা মাথায় রাখবেন যে সংগঠন চলবে, আপা থাকবেন, আপা যত অভিমান করবে আবার হাত পা ধরে বসে থাকবো, দরকার হলে আপা যাবেন কোথায় আবার পা ধরে বসে থাকবো, লক্ষ লক্ষ কর্মীর আবার পা ধরে বসে থাকবে, আপা কোথাও যেতে পারবেন না। আগেও আপনাকে বলেছি আপনি 23 তারিখ নিয়ে কেন হাইপ ক্রিয়েট করছেন আমি জানি না। আপা তো অলরেডি অনেক বক্তৃতা দিচ্ছে, আপা যদি মিডিয়ার সামনে আসে, সেই মিডিয়ার সামনেও তো আপা এসেছে, মাঝখানে ইন্টারন্যাশনাল অনেক মিডিয়ার সামনে এসেছে। সো এবারও আপা আসতে পারে, আপা আসবে। আপা শোনেন, হ্যাঁ এটা ঠিক, আপনার জায়গাটা যে জায়গা থেকে বলেছেন তাও আমি বুঝি, একটা বড় একটা আশা তো, একটা আপার প্রতি মানুষের আশা, আওয়ামী লীগ হারলে দেশ হেরে যায়, এটা তো একটা একেবারে প্রভাব ম্যাক্সিম। তো সেই অর্থে আমি আপনাকে আগেও বলেছি যে ওনার সাথে আমার এই পার্টিকুলার ব্যাপারে কথা হয়নি, কথা হলে আমি আপনাকে বলতে পারতাম। ফলে আমি চাই না কোনোভাবে যে আপনাকে আমি মিস ইনফরমেশন দিই। ওই দিন 23 তারিখের জন্য অপেক্ষা করেন না, শুনেন যদি আসে তো শুনবেন। দেখেন, ওয়াকারুজ্জামান হচ্ছে একটা আস্ত রাজাকারের সন্তান। ও হচ্ছে ওর বাবা মুসলিম লীগ করতো, ও হচ্ছে আমি আপনাকে পরিষ্কার ভাবে বলি, ও চেয়েছিল জামাত, হেফাজত আর হচ্ছে চরমনাই পীর, এই তিনটা মিলে যাতে একটা ইসলামিক রিপাবলিক ঘোষণা করে। 6 তারিখ সে গোয়েন্দা প্রধান জেনারেল হামিদুল হককে সেই কথা সেইটা পার্সু করেছে। জেনারেল হামিদুল হক এইটাকে রেজিস্ট করেছে, রেজিস্ট করার কারণে সে বেশি দূর আগাতে পারেনি, কিন্তু তার ওই ধান্দা থেকে গেছে। হ্যাঁ, সে অনেক চেষ্টা করেছিল, পরে পাকিস্তানি যে অ্যাম্বাসেডর আছে ওই যে নাম হচ্ছে মারুফকে দিয়ে সে ট্রাই করেছে, পারেনি, চরমনাই সেখান থেকে সরে গেছে। আমি তো অনেকবারই বলেছি চরমনাই, এই তিনটা থেকে অন্তর্পক্ষে চরমনাই যতই বলুক না কেন, চরমনাই অনেক বেটার আমি মনে করি। হেফাজতের একটা অংশ এই 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 সিস্টেম তারা যেতে চায়নি। ফলে ও হচ্ছে একটা রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চার ব্যাপারে কথা বলার আমার কোনো রুচি নাই। সময় আসলে তাকে আইনের কাঠগড়াতে দাঁড় করাতে হবে, এতটুকু আপনাকে শুধু বলতে পারি। আমি আজকে প্রথমবারের মতো মনে হয় তথ্যটা দিতে যাচ্ছি, কারণ আমি 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 নিজেকে খুব ডিসেন্ট মনে করি। আমি মনে করি না যে কোনো প্রকাশ্যে এসে কোনো নারী সম্পর্কে এমন কোনো তথ্য আমি দেই যেটাতে তার এটাকে কি বলে, তার চেস্টিটি, তার এই ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা যায়। এটা আমার পারিবারিক শিক্ষা, কিন্তু আজকে আপনাকে আমাকে এটা কথা বলতে হবে। 2008 সালে বো রোডে, লন্ডনের বো রোডে আমি একটা বাসা দেখতে গেছি, এক পরিচিত 2008 মানে 2008 সালে, অর্থাৎ সোজা এই বোন, এই রিজওয়ানা, তিনি তখন লন্ডনে ওই সময়টাতে এই ভাষাটা তিনি সাবলেট নিয়েছেন, তিনি এই ভাষাটাতে থাকতেন। আমি সেই বাসায় গেছি, সেই বাসাতে যখন গেছি তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন সেখানে। এবং আমি রিজওয়ানাকে যখন এটা আমি যাওয়ার পরে সেখানে আবার আমার একটা পরিচিত ছেলে লতে পরে এসেছিল, সে আমার বলছে ভাই এই বাসাতে উঠেন না, এই বাসাতে এই রাত্রের 10টার পরে 12টার পরে এরা ছেলে বেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটায় ফেলে। এই রিজওয়ানা চৌধুরী ইংল্যান্ডে বোরোডের ভাষা, সেই ভাষাটাও আমি মানে ভিজুয়াল করতে পারতেছি কোন ভাষাটা। আমি বলি আপনাকে, এগুলা তো হচ্ছে এইসব কথাবার্তা বলি না, এগুলো রাজনীতিতে ভালো খায়। এত দিনেও আমি এই কথাটা আজকে প্রথমবারের মতো মনে কোনো একটা চ্যানেলে বলছি, কারণ হলো যে এই যে এখন আমি একটা পারসেপশন গ্রো করি, পারসেপশন হচ্ছে ও পতিতা ব্যবসা করতো রিজওয়ানা, ভালো লাগতেছে শুনতে। আমি এটা বলি নাই, এই কারণে বলি নাই কারণ রাজনীতিটাকে আমি আমার প্রফেশন অনুযায়ী আমি রাজনীতিকে ডিল করতে চাই রাজনীতি দিয়ে, আমি রাজনীতি ডিল করতে চাই তত্ত্ব দিয়ে। আমি কারো পার্সোনাল অ্যাটাক করে পার্সোনাল তথ্য বলে, এখন সে 10টা ছেলে নিয়ে ঘুরলো, কিন্তু আমি ইংল্যান্ডে আজকে 23 বছর, আমার কাছে এগুলা ডাল ভাতের মতো ব্যাপার, কে মেয়ে নিয়ে ঘুরলো, কে ছেলে নিয়ে ঘুরলো। এখন এই লোকটা মানে অর্থাৎ রিজওয়ানার যে হাজবেন্ড, সেই লোকটা টাকাও দেয়নি বিভু ভাইকে ঠিক মতো, ভাড়াও দিত না। এই যে মেশিনারিজ গুলো নিয়েছে সে ভাড়াও দিত না, ভাড়া নিয়েছিল। সো এগুলো বললে অনেক কথা বলা যায়। বিপু ভাইকে পলিটিক্যালি যদি আপনি সমালোচনা করতে চান, নেতা কর্মীরা যদি বলতে চায়, আমি কোয়াইট শিওর যে বিপু ভাই সেটা ডিল করবে। বিপু ভাই নিজে পলিটিশিয়ান, জাত পলিটিশিয়ান, তার বাবা পলিটিক্স করেছে, তিনি পলিটিক্স করেছে। তার কোম্পানি কে ভাড়া নিয়েছে না ভাড়া নিয়েছে, এগুলো হচ্ছে এমন সিলি টাইপের কোশ্চেন। এখন আমি ধরেন আমার বাংলাদেশে আমার বাড়ি আছে, আমার ফ্ল্যাট আছে, আমি কাউকে ভাড়া দিয়েছি। এখন আমার তো ভাই ওই ফর্মের মধ্যে ডিএমপির একটা লিস্ট আছে, তার এনআইডি কার্ড নিবেন, এটা নিবেন, এটা নিবেন। ওর রাজনৈতিক আইডেন্টিটির জায়গা আছে যে আপনি কোন রাজনীতি করেন। পরে দেখা গেল ওই লোক জামাত করে, আমার এসে আপনি ধরবেন যে আপনি জামাতিরে বাসা ভাড়া দিচ্ছেন। সো বিপু ভাইকে নিয়ে কিছু বলতে হইলে বিপু ভাইয়ের পলিটিক্যাল আলাপ করতে পারেন। আই এম 100% শিওর হি ইজ এ রেমিয়ান, এন্ড রেমিয়ান ক্যান ফাইট।
সে এসে আপনারা বলবে যে সে কি করছে না করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনার ব্যাপারে এই যে এইসব চুচকা বুচকা আলোচনা, উনি রিজওয়ানা চৌধুরীর ওয়াইফকে, একটা কথা মাথায় রাখবেন যে রিজওয়ানা চৌধুরী রিজওয়ানা হাসানের হাজবেন্ড রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট, হ্যাঁ, এবং বিপু ভাই রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। আমাদের কিন্তু এইসব ব্যাপারে কয়েকটা ব্যাপার আছে, আমরা পলিটিক্যাল ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, ওই জামাত বাদে আমরা কিন্তু আমাদের রেসিডেন্সিয়ালে অনেক বিএনপির নেতাদের ছেলেপেলেরা আমাদের বন্ধু বান্ধব ছিল। এখন আমার স্কুলের একটা বন্ধু বান্ধব, আমি কিন্তু তাকে ফেলে দিতে পারি না, কিন্তু পলিটিক্যালি ইজ এ কোয়াইট ডিফারেন্ট, এটা মাথায় রাখবেন। এগুলো মানুষকে বুঝতে হবে যে আমার বন্ধু বান্ধবরা বিএনপি করতো না,